হ্যালো মাই ফ্রেন্ড, সবাই ভালো আছে তো? আমি জাহাঙ্গীর আলম স্যার আবার তোমাদের সামনে এসেছি একটা লেসন নিয়ে। বেশ কিছুদিন গ্যাপ হয়ে গিয়েছে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। তবে তোমাদের ক্লাস শুরু হয়েছে 9 to 12, সেজন্য আমি একটু ব্রেক নিয়েছিলাম এবং আমার অফিসিয়াল কাজও চাপও খুব বেশি ছিল, সেজন্য একটু দেরি হলো। তবে পুরোনো ভিডিও লেসনগুলো এবং সিলেবাস কম্পেয়ার করতে গিয়ে দেখলাম যে মাধ্যমিক পরীক্ষার জন্য একটা চ্যাপ্টার আমার ইনক্লুড করাই হয়নি আমার ভিডিও লেসনে, আমার চ্যানেলে দেওয়াই হয়নি। সেটা হচ্ছে তড়িৎ প্রবাহ এবং তড়িৎ বিশ্লেষণ, ইলেকট্রিসিটি এবং কেমিক্যাল রিয়াকশান। এই চ্যাপ্টারটা, ইলেকট্রিসিটি এবং কেমিক্যাল রিয়াকশান, এই চ্যাপ্টারটা খুব ইম্পর্ট্যান্ট। সেই জন্য ভাবলাম যে পরীক্ষার আগে একবার দিয়ে দিই। ওই জন্য আজকে আমি দুটো লেসনে দেব এই চ্যাপ্টারটা। তো তোমরা দেখো। আর করোনার ভ্যাকসিন তো দেওয়া শুরু হয়েছে। ফ্রন্টলাইন ওয়ারিয়ার যারা রয়েছে, টিচার্স এবং ভোট কর্মী যারা রয়েছে, এবং প্রায় সকলকেই দেওয়া হবে। জানি না কতটা এফেক্টিভ হবে, সময় সেটা বলবে। তবে 9 to 12 ক্লাস শুরু হয়েছে, তবে করোনার সেকেন্ড ওয়েভ এসে গিয়েছে, সেজন্য আমাদের সতর্ক থাকতে হবে। তোমরা সতর্ক থেকো। তো যতদিন না নর্মাল ক্লাস শুরু হচ্ছে সব, ততদিন পর্যন্ত অনলাইন ক্লাসে ভরসা। তোমরা আমার চ্যানেলটা দেখতে থাকো। আজকে খুব একটা ইম্পর্ট্যান্ট লেসন দিয়েছি। আজকে লেসনটা মূলত ক্লাস 10-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য, যারা 2021 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমি সিলেবাস কম্পেয়ার করতে গিয়ে দেখলাম যে এই চ্যাপ্টারটা দেওয়া হয়নি, একেবারেই দেওয়া হয়নি। সেই জন্য এই চ্যাপ্টারটা আমি দুটো লেসনে দেবো। আজকে ফার্স্ট পার্ট এবং কিছুদিন পরে সেকেন্ড পার্ট তোমরা পাবে। তো চ্যানেলটা দেখতে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও যারা নতুন এসেছো, এবং সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে নতুন লেসন যখন আসবে তোমরা জেনে যাবে। তো আর বেশি দেরি না করে চলো লেসনটা শুরু। হ্যালো স্টুডেন্টস, তাহলে আজকে ক্লাসটা শুরু হচ্ছে। লুক অ্যাট দ্য স্ক্রিন। দেখো, আজকে লেসনটা মাধ্যমিক পরীক্ষা 2021 এর জন্য স্পেসিফিক। তোমাদের যে রিডিউসড সিলেবাস আছে তাতে কিন্তু এই চ্যাপ্টারটা রয়েছে। আমি একটু দেখছিলাম সিলেবাসটা, পুরনো আমার ভিডিও লেসনগুলো, এবং সিলেবাসের সঙ্গে ম্যাচ করাতে গিয়ে দেখলাম যে এই চ্যাপ্টারটা মানে বাকি আছে। আমার যে চ্যানেল, যে সায়েন্স ক্লাসে, কিন্তু এই চ্যাপ্টারটা এখনও ইনক্লুড করা হয়নি। সেই জন্য ভাবলাম যে এই একটা চ্যাপ্টার বাকি আছে, ছেলেদের উপকারের কথা ভেবে, তোমাদের উপকারের কথা ভেবে লেসনটা আমি বানিয়ে ফেললাম। তো দেখো, লেসনটার হেডিং হচ্ছে ইলেকট্রিসিটি অ্যান্ড কেমিক্যাল রিয়াকশানস, তড়িৎ প্রবাহ এবং রাসায়নিক বিক্রিয়া। তো এই চ্যাপ্টারে আমরা পড়ব কয়েকটা নতুন কনসেপ্ট। তড়িৎ বিশ্লেষণ, তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে, উদাহরণ। হ্যাঁ, তো সেগুলো পড়ার আগে একটা এক্সপেরিমেন্ট আমি ব্যাখ্যা করতে চাই। তোমরা দেখো ডান দিকে, এই যে এখানে দেখো একটা পাত্র রয়েছে, এখানে দ্রবণ লেখা আছে। তো আমরা জানি যে তড়িৎ প্রবাহ হয় তোমার সলিডের মধ্য দিয়ে। তো আমরা অনেকে সবাই দেখেছি যে তামার তার, লোহার তার, পিতলের তার, অ্যালুমিনিয়াম, সোনা, এইসব ধাতব তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয়। আবার কিছু জলীয় বা গলিত অবস্থায় কিছু পদার্থের মধ্য দিয়েও তড়িৎ প্রবাহ হয়, কিন্তু সবারই মধ্য দিয়ে কিন্তু তড়িৎ প্রবাহ হয় না। এই তড়িৎ প্রবাহ হওয়ার সময় কি ঘটে, দ্রবণ বা জলীয় অবস্থায় কি ঘটে, সেইটা আমরা শিখব। তড়িৎ বিশ্লেষ্য সম্বন্ধে পড়ার আগে আমরা একটা এক্সপেরিমেন্ট দেখব। এখানে ডান দিকে দেখো, এখানে একটা যন্ত্রসজ্জা রয়েছে। যন্ত্রসজ্জা দেখেই বুঝতে পারছো যে এটা একটা পাত্র, এটা একটা বিকার, তার মধ্যে দ্রবণ রয়েছে। দ্রবণ কী নেবো সে পরে বলছি। তারপরে দেখুন একটা দুটো তড়িৎদ্বার রয়েছে, একটা প্লাস এবং মাইনাস চিহ্ন দ্বার রয়েছে, অর্থাৎ ব্যাটারি। এটা ব্যাটারির প্লাসটা এদিকে রয়েছে এবং ব্যাটারির মাইনাসটা এদিকে রয়েছে। এখানে একটা সুইচ রয়েছে এবং এখানে একটা বাল্ব রয়েছে। তো এটা ধরো এস ফর সুইচ, এটা সুইচ, আর এটা বাল্ব। বাল্ব, এটা ব্যাটারি। তোমরা দেখতে পাচ্ছ প্লাস, এটা বড় দাগটা প্লাস আর এই ছোটো দাগটা মাইনাস। তাহলে তাহলে এই দিকটা মাইনাস হচ্ছে আর এই দিকটা প্লাস হচ্ছে। এটা তড়িৎদ্বার, এটা অ্যানোড, এটাকে অ্যানোড বলা হয়, আর এটাকে ক্যাথোড বলা হয়, মাইনাসটাকে। তো দেখো, আমরা জানি যে সোনা, অ্যালুমিনিয়াম, তামাক, রূপা, এসব পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহ ঘটে। কিন্তু আমরা দেখব এখন পাতিত জল, তারপরে H2SO4 দ্রবণ বা অন্য কোনো দ্রবণের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় কিনা।
তো প্রথমে ধরো এখানে এই যে বিকারটা রয়েছে, এখানে যদি আমি পাতিত জল নিই, পাতিত জল মানে তোমরা জানো ডিস্টিল্ড ওয়াটার, ডিস্টিল্ড ওয়াটার মানে বিশুদ্ধ জল, যার মধ্যে কোনো লবণ ইম্পিউরিটিস কিচ্ছু নেই, পাতন প্রক্রিয়ায় পাওয়া যায়। হ্যাঁ, জলকে ফুটিয়ে বাষ্প করে সেটাকে আবার ঠান্ডা করে জল যেটা পাওয়া যায় পাতিত জল, সেটা ডিস্টিল্ড ওয়াটার। সেই ডিস্টিল্ড ওয়াটার তুমি যদি এখানে নাও, দেবের মধ্যে যদি তড়িৎ প্রবাহ পাঠাও, যা দেখো এখানে তড়িৎদ্বার রয়েছে, ব্যাটারির এখানে সুইচ যদি অন করে দাও, তাহলে দেখা যাবে যে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ ঘটছে না, কারণ দেখা যাবে তখন বাল্বটা জ্বলছে না। তাহলে বাল্ব যদি না জ্বলে তাহলে এখানে তড়িৎ প্রবাহ ঘটছে না। হ্যাঁ, তাহলে এখানে যদি তুমি পাতিত জল নাও, হ্যাঁ, পাতিত জল, পাতিত জল ডিস্টিল্ড ওয়াটার, তাহলে কী হবে? নো কারেন্ট। হ্যাঁ, নো কারেন্ট। কিন্তু তুমি যদি এর মধ্যে যদি অ্যাড করে দাও H2SO4 সামান্য পরিমাণ, হ্যাঁ, H2SO4 দ্রবণ অ্যাড করে দাও এর মধ্যে, বা সোডিয়াম ক্লোরাইড খাদ্য লবণ সামান্য যদি অ্যাড করে দাও, তাহলে কী হবে? দেখা যাবে যে তখন যদি সুইচ অন করে তাহলে দেখা যাবে যে বাল্বটা জ্বলছে, অর্থাৎ তখন তড়িৎ প্রবাহ ঘটছে। পাতিত জল আর এইটা যদি তুমি একসঙ্গে নাও তাহলে দেখবে কারেন্ট যাচ্ছে, কারেন্ট যাচ্ছে। তাহলে অশুদ্ধ অবস্থায় জল কিন্তু তড়িৎ প্রবাহ করে, আর বিশুদ্ধ অবস্থায় জল কিন্তু তড়িৎ প্রবাহ করে না। তাহলে কি এমন ঘটে যাতে তড়িৎ প্রবাহ হয় আবার কখনো হয় না? তো সেটা আমরা দেখব যে তড়িৎ প্রবাহ ঘটে অথবা ঘটনা এর উপর নির্ভর করে পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য এবং তড়িৎ অবিশ্লেষ্য, ইলেকট্রোলাইট এবং নন ইলেকট্রোলাইট, এই দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ, সেটা আমরা এখন পড়ব। তো দেখো, যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে, বিয়োজিত হয় আয়নে এবং তড়িৎ বহন করতে পারে, তারা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষ্য। আর যে সমস্ত পদার্থ গলিত বা বিগলিত অবস্থায় তড়িৎ প্রবহন করতে পারে না, তারা হচ্ছে অতড়িৎ বিশ্লেষ্য বা নন ইলেকট্রোলাইট। তো এখানে যেমন পাতিত জল ডিস্টিল্ড ওয়াটারটা একটা নন ইলেকট্রোলাইট, কিন্তু যারা আয়নিত হয় তো গলিত অবস্থায় এবং তড়িৎ প্রবহন করে, তারা হচ্ছে ইলেকট্রোলাইট। সেটা আবার দু রকমের আছে ইলেকট্রোলাইট। যখন যে সমস্ত পদার্থ প্রচুর পরিমাণে ম্যাক্সিমাম তোমার আয়নিত হয়ে যায়, হ্যাঁ, এবং খুব কমই আণবিক অবস্থায় থাকে, প্রায় পুরোটাই আয়নিত হয়ে যায় জলে দ্রবীভূত অবস্থায় বা গলিত অবস্থায়, প্রায় সম্পূর্ণটাই আয়নিত হয়ে যায়, সামান্য কিছু পরিমাণ থাকতে পারে, সেটা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য, তীব্র। আর যে সমস্ত পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় সামান্য পরিমাণ আয়নিত হয়, বেশিরভাগটা আণবিক অবস্থায় থাকে, তারা হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। এরা আয়নিত হয় কিন্তু কম, কিন্তু এরা তীব্র, প্রচণ্ড পরিমাণ আয়নিত হয়, সেজন্য এটা তীব্র। যেমন উদাহরণ দেখো, HCl, তারপরে তোমার ধরো HNO3, HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, H2SO4, সালফিউরিক অ্যাসিড দ্রবণ, সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, পটাশিয়াম ক্লোরাইড দ্রবণ, সোডিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, পটাশিয়াম হাইড্রক্সাইড দ্রবণ, এরা হচ্ছে তীব্র তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা প্রচণ্ড পরিমাণে প্রায় সম্পূর্ণটাই আয়নিত হয়, সামান্য পরিমাণ তোমার আণবিক অবস্থায় থাকে। আর এরা দেখো তোমার সোডিয়াম হাইড্রক্সাইড কম আয়নিত হয়, বেশিরভাগটা আণবিক অবস্থায় থাকে, এটা অ্যামোনিয়াম হাইড্রক্সাইড। তারপরে দেখো যে কোনো জৈব অ্যাসিড, যেরকম এটা এখানে অ্যাসিটিক অ্যাসিড, CH3COOH অ্যাসিটিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, এরা যে কোনো অর্গানিক অ্যাসিড, জৈব অ্যাসিড তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এটা বেশি আয়নিত হয় না, বেশিরভাগটা আণবিক অবস্থায় থাকে, সেজন্য এরা মৃদু। তারপরে কার্বনিক অ্যাসিড, হাইড্রোসায়ানিক অ্যাসিড, H2S, হ্যাঁ, এরা তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, কারণ এরা খুব কম পরিমাণ আয়নিত হয়, বেশিরভাগটা আণবিক অবস্থায় থাকে। ওকে, তাহলে এই পার্থক্যটা বুঝতে পেরেছো, কারা তড়িৎ বিশ্লেষ্য আর কারা তড়িৎ বিশ্লেষ্য নয়, এবং তড়িৎ বিশ্লেষ্যের মধ্যে কারা তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর কারা মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, এবার আমরা দেখব কিভাবে তড়িৎ বিশ্লেষণ ঘটে। এই যে বললাম যে পাতিত জল তড়িৎ প্রবহন করে না, কিন্তু যদি খাদ্য লবণ বা H2SO4 মেশানো হয় তাহলে তার মধ্যে দিয়ে তড়িৎ প্রবহন ঘটে। তাহলে এখানে তড়িৎ প্রবহন যখন ঘটছে তখন কিছু পরিবর্তন হচ্ছে কি, এই যে দ্রবণ, এখানে যে দ্রবণটা রয়েছে সেখানে কি কিছু পরিবর্তন ঘটছে, তো সেইটা আমরা
একটা এক্সপেরিমেন্ট করে দেখাতে পারি যে ওখানে কোনো পরিবর্তন ঘটছে কিনা, তড়িৎ পরিবহন হওয়াকালীন এখানে কিছু পরিবর্তন হচ্ছে কিনা। তো সেজন্য দ্রবণ হিসেবে আমি ধরো যদি নিই কপার সালফেট, ধরো কপার সালফেট দ্রবণ নিলাম, এখানে কপার সালফেট নিলাম, আর এখানে ধরো তড়িৎদ্বার হিসেবে একটা কপার দণ্ড, কপারের দণ্ড, তামার দণ্ড, আর এখানে ধরো একটা পিতলের চামচ নিলাম, ঠিক আছে, চাবি বা চামচ নিলাম। ধরো এখানে একটা চাবি নিলে, হ্যাঁ, এটা পিতলের চাবি ধরো, হ্যাঁ, ধরো একটা চাবি নিলাম। তো চাবিটা একটু ভালো করে আঁকি, দেখো চাবি তোমার যেমন হয় এরকম 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 খাঁজ কাটা হতে হয়, তো চাবি নিলাম, পিতলের চাবি। এটা কি? এটা পিতলের চাবি দিয়ে এখানে ধরো 9 ভোল্টের একটা ব্যাটারি নিলাম, 9 ভোল্টের ব্যাটারি। এটা সুইচ অন করলে দেখা যাবে 30 থেকে 40 মিনিট যদি তুমি অন করে রাখো, 30 থেকে 40 মিনিট যদি অন করে রাখো, তাহলে দেখা যাবে বাল্বটা জ্বলছে এবং তড়িৎ প্রবাহ হচ্ছে। এইবার 30-40 মিনিট পরে সুইচ অফ করে দিয়ে তুমি যদি দেখো, তাহলে দেখবে যে এখানে এই চাবিটার গায়ে, চকচকে চাবিটার গায়ে বাদামি রঙের আস্তরণ পড়েছে। চকচকে চাবিটার গায়ে, প্রথমে নতুন চাবি ছিল, চকচকে চাবি ছিল, তার গায়ে বাদামি বর্ণের আস্তরণ পড়েছে। তাহলে এটা কেন হলো? বাদামি বর্ণের আস্তরণটা পড়লো কেন? তো এটা বোঝা যায় যে এই যে কপার সালফেটের দ্রবণটা রয়েছে, তড়িৎ পরিবহন যখন হচ্ছে তখন এই কপার সালফেটটা ভেঙে যাচ্ছে, দিয়ে এই কপারটা, এই যে কপার সালফেটটা ভেঙে যাচ্ছে, কপারে ভেঙে যাচ্ছে, কপারে আর সালফেটে। তো এই কপারটা তোমার এখানে এর গায়ে, পিতলের চাবির গায়ে জমে যাচ্ছে, দিয়ে বাদামি বর্ণের আস্তরণ সৃষ্টি করছে। তার মানে আমরা বলতে পারি যে তড়িৎ পরিবহনের হওয়ার সময় কপার সালফেট দ্রবণটা দুটো অংশে ভেঙে যাচ্ছে, একটা কপার আয়ন, একটা সালফেট আয়ন। এবং এটা যেমন কপারটা পজিটিভ বলে নেগেটিভের দিকে যাচ্ছে, ক্যাথোডের দিকে, সেজন্য এই তামার আবরণ হিসেবে, মানে বাদামি বর্ণের আবরণ হিসেবে পিতলের উপর, চাবির উপর জমে যাচ্ছে। বুঝতে পারছো? তাহলে তড়িৎ প্রবাহনের ফলে তড়িৎ বিশ্লেষণের মধ্যে একটা পরিবর্তন ঘটছে। কী পরিবর্তন ঘটছে? ওরা আয়নে পরিণত হচ্ছে, ভিন্নধর্মী দুটো আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়নে পরিণত হচ্ছে। বুঝতে পেরেছ? তাহলে দেখো স্টুডেন্টস, গলিত বা দ্রবীত অবস্থায় কীভাবে তড়িৎ প্রবহন হয় আমি সেটা আর একটা উদাহরণ দিয়ে দেখাই, সোডিয়াম ক্লোরাইড দিয়ে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড দিয়ে দেখো দ্রবণ হিসেবে তুমি যদি সোডিয়াম ক্লোরাইড নাও, দেখো সোডিয়াম ক্লোরাইড দ্রবণ যদি নাও, তাহলে একই সেটআপ। এখানে দুটো তড়িৎদ্বার রয়েছে, একটা অ্যানোড, একটা ক্যাথোড, এবং এই সেটআপে তুমি যদি এখানে সুইচটা অন করে দাও, তাহলে দেখা যাবে যে বাল্বটা জ্বলছে, তার মানে এখানে তড়িৎ প্রবাহন হচ্ছে। তো ঘটনাটা কী ঘটে? তড়িৎ প্রবাহন যখন হচ্ছে তখন এই বিকারের মধ্যে কী ঘটনাটা ঘটে? তখন এই যে দ্রবণ যেটা নেওয়া হয়েছে সোডিয়াম ক্লোরাইড, সেটা দুটো ভিন্নধর্মী আয়নে ভেঙে যায়। হ্যাঁ, সেটা কীভাবে ভেঙে যায়? দেখো সোডিয়াম ক্লোরাইড, এটা ভেঙে যায় তোমার সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তো সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়নের যদি ভেঙে যায়, তখন তুমি দেখো এখানে তোমার যেহেতু অ্যানোড এবং ক্যাথোড রয়েছে, তাহলে এই যে ক্যাথোড মাইনাস, তাহলে সোডিয়ামগুলো সব এখানে ভিড় করবে, সোডিয়ামগুলো, হ্যাঁ, এই যে এনে সোডিয়ামগুলো, যত সোডিয়াম আছে সব এইদিকে চলে আসবে। আর যত ক্লোরিন আছে মাইনাস, ক্লোরিন মাইনাস, এটা প্লাস অ্যানোড, প্লাসের দিকে, মাইনাসটা প্লাস দিকে চলে যাবে। তোমরা জানো প্লাস মাইনাসকে আকর্ষণ করে আর মাইনাস প্লাসকে আকর্ষণ করে, তাহলে প্লাস মাইনাস ক্লোরিনগুলোকে, অর্থাৎ ক্লোরাইড আয়নগুলোকে তোমার আকর্ষণ করবে, দিয়ে এখানে ক্লোরাইড আয়নগুলো তোমার অ্যানোডে চলে আসবে, আর সোডিয়াম আয়নগুলো তোমার চলে যাবে ক্যাথোডে। যত প্লাস সোডিয়ামগুলো ওইদিকে যাবে,
ক্যাথোডের দিকে, আর মাইনাস ক্লোরিনগুলো অ্যানোডের দিকে চলে। তো অর্থাৎ তোমার এই দ্রবণের মধ্যে একটা আয়নের প্রবাহ হবে, এটাও কারেন্ট দেবে, কিন্তু এটা ইলেকট্রনের প্রবাহ নয়, বুঝতে পারছো? এখানে কোনো ইলেকট্রন থাকে না, মুক্ত ইলেকট্রন থাকে না, কোনো মুক্ত ইলেকট্রন এখানে থাকে না। তাহলে এখানে যে প্রবাহটা হয়, অর্থাৎ তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে যে প্রবাহটা হয়, সেটা সম্পূর্ণটাই আয়নের প্রবাহ, ক্যাটায়ন এবং অ্যানায়ন। দেখো সোডিয়ামটা তোমার ক্যাটায়ন, ওটা ক্যাথোডের দিকে যাচ্ছে, আর ক্লোরিনটা অ্যানায়ন, ওটা অ্যানোডের দিকে যাচ্ছে। তাহলে এই সোডিয়াম এবং ক্লোরাইড দুটো আয়নে সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যায় এবং তার প্রবাহ বিশ্লেষের মধ্যে সেই প্রবাহটা আমরা বিকারের মধ্যে এটা ঘটে। ওকে, বুঝতে পেরেছ? এইভাবে তোমার গলিত অবস্থায় বা দ্রবিত অবস্থায় কোনো 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 পদার্থ মানে এইগুলো তোমার আয়নে ভেঙে যায় এবং আয়নের আদান প্রদানের মাধ্যমে আমরা তড়িৎ প্রবাহ পেয়ে থাকি। হ্যাঁ, তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহটা পেয়ে থাকি, সেটা সম্পূর্ণটাই আয়নের প্রবাহ, কোনো ইলেকট্রনের প্রবাহ নয়, কারণ ওখানে মুক্ত ইলেকট্রন কিন্তু থাকে না। বুঝতে পেরেছ? তাই এখান থেকে খুব বেশি পরিমাণে তড়িৎ প্রবাহ পাওয়া যায়, কারণ এরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য, অনেক অধিক পরিমাণে আয়নিত হয়, আর মৃদু এখানে অল্প পরিমাণে আয়নিত হয় বলে এখানে কম তড়িৎ প্রবাহ পাওয়া যায়। বুঝতে পেরেছ? দেখো স্টুডেন্টস, এখানে একটা কথা বলে রাখি, এই যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে প্রবাহ আর ধাতব পদার্থের মধ্যে দিয়ে প্রবাহের মধ্যে পার্থক্য আছে। ধাতব পদার্থের মধ্য দিয়ে যেমন সোনা, রূপা, অ্যালুমিনিয়াম, তামা ইত্যাদি, এর মধ্যে দিয়ে যখন প্রবাহ হয়, তড়িৎ প্রবাহ হয়, তখন কিন্তু তাদের ভৌত পরিবর্তন ঘটে, কিন্তু কোনো রাসায়নিক পরিবর্তন ঘটে না। কিন্তু এখানে তোমার তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে রাসায়নিক পরিবর্তনটা ঘটে। পয়েন্ট হচ্ছে যে ধাতব পদার্থের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহ ঘটে, তখন উষ্ণতা বৃদ্ধির ফলে তার রোধ বৃদ্ধি পায়। হ্যাঁ, তারপরে তড়িৎ প্রবাহ কমে যায়। ধাতব পদার্থের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধির ফলে রোধ বৃদ্ধি পায় বলে তার তড়িৎ প্রবাহ কমে যায়। কিন্তু তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে উষ্ণতা বৃদ্ধির ফলে কী হয়, আয়নের গতিবেগ বেড়ে যায়, তার ফলে উষ্ণতা বাড়ালে কিন্তু তড়িৎ প্রবাহ বাড়ে। ঠিক আছে, ধাতব পদার্থের মধ্যে দিয়ে উষ্ণতা বাড়ালে তড়িৎ প্রবাহ কমে, কিন্তু তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে উষ্ণতা বাড়ালে তড়িৎ প্রবাহ বাড়ে। যেহেতু আয়নগুলোর বেগ বেড়ে যায়, সেহেতু তড়িৎ প্রবাহ বাড়ে। কারণ 3 নম্বর পয়েন্ট ওটাই যে ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় ইলেকট্রন দ্বারা। ইলেকট্রন হচ্ছে মেন ক্যারিয়ার, কারেন্টের ক্যারিয়ার, কিন্তু তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে কিন্তু কোনো ইলেকট্রন কারেন্ট ক্যারি করে না, এখানে আয়নগুলো ক্যারি করে। বুঝতে পেরেছ? এই হচ্ছে পার্থক্য, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহের পার্থক্য। এটা আসতে পারে, একটা পরীক্ষা আসতে পারে। হ্যাঁ, 2 বা 3টে পয়েন্ট লিখতে বলতে পারে, বলবে যে ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ পরিবহনের পার্থক্য কী। আমি 3টে পয়েন্ট বললাম, 3 নম্বর থাকবে, অসুবিধা কিছু নেই, লিখে নেবে। ওকে, দেখো স্টুডেন্টস, আমরা এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। সোডিয়াম ক্লোরাইড দ্রবণ, যে কোনো দ্রবণের তড়িৎ বিশ্লেষণ একই রকম। তো সোডিয়াম ক্লোরাইডটা তোমাদের বোঝার সবচেয়ে সুবিধা হবে, সেজন্য আমি সোডিয়াম ক্লোরাইড আরেকবার একটু ব্যাখ্যা করে দিচ্ছি। দেখো, দ্রবণ সোডিয়াম ক্লোরাইড নিয়েছি, এখানে তড়িৎদ্বার দুটো রয়েছে, অ্যানোড, ক্যাথোড। ধরো এটা তুমি তামা নিয়েছো, এটা আয়রন নিয়েছো, দুটো আলাদা আলাদা ভিন্ন ধর্মী তড়িৎদ্বার নিতে হবে। এবার যেটা ব্যাটারির প্লাসের সঙ্গে যুক্ত আছে সেই তড়িৎদ্বারটাকে বলে অ্যানোড, আর যেটা ব্যাটারির মাইনাসের সঙ্গে যুক্ত আছে সেটাকে বলে ক্যাথোড। অ্যানোড আর ক্যাথোড দুটো তড়িৎদ্বার আছে। হ্যাঁ, তো সার্কিটটা তোমার একটু সিম্পল করে দাও। সুইচ তো থাকবে, সুইচটা থাকবে, হ্যাঁ, আর এটা পুরোটা কানেক্ট করে দাও। যে বাল্বটাকে আমরা দরকার নেই, আমরা বুঝে নিয়েছি ব্যাপারটা কী ঘটে। ঠিক আছে, তাহলে এবার দেখো, সুইচ অন করলে কি হবে, তোমরা তো আয়নে পরিণত হবে সোডিয়াম ক্লোরাইড, যেটা একটু আগে ব্যাখ্যা করেছি, সোডিয়াম আয়ন আর ক্লোরাইড আয়ন। তো এখানে এটা যেহেতু প্লাস, তাহলে ক্লোরাইড আয়নগুলো মাইনাস বলে তোমার অ্যানোডের দিকে আসবে, প্লাসের দিকে, আর সোডিয়াম যেহেতু প্লাস, সেটা মাইনাস ক্যাথোডের দিকে ছুটে যাবে, একটা আদান প্রদান হবে, তড়িৎ প্রবাহ এখানে পাওয়া যাবে। কিন্তু ওখানে যাওয়ার পর কি ঘটবে, ক্যাথোডে যাওয়ার পর কি ঘটবে, বা ক্লোরাইড যখন অ্যানোডে আসবে তখন কি হবে, তখন দেখো এটাকে বলে ক্যাথোড বিক্রিয়া, আর অ্যানোডে যেটা হয় সেটাকে বলে অ্যানোড বিক্রিয়া। তো ক্যাথোডে এসে কি হবে, তুমি দেখো সোডিয়াম আয়নগুলো, এখানে তো দ্রবণ মানে তো কোটি কোটি সোডিয়াম আয়ন তৈরি হয়েছে, আর দ্রবণে কোটি কোটি ক্লোরাইড Cl- আয়ন তৈরি হয়েছে। তাই সোডিয়াম আয়নগুলো তোমার এই ক্যাথোডে এসে কী করবে, ক্যাথোডে এসে একটা ইলেকট্রন গ্রহণ করবে,
একটা ইলেকট্রন গ্রহণ করবে ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে একটা মুক্ত সোডিয়ামে পরিণত হবে। মুক্ত সোডিয়াম, দেখুন এই সোডিয়াম প্লাস মানে কি, সোডিয়ামে একটা ইলেকট্রন ঘাটতি আছে, এখানে একটা ইলেকট্রন ঘাটতি আছে, কম আছে বলেই একটা ইলেকট্রন নেবে দিয়ে মুক্ত সোডিয়ামে পরিণত হবে, এর গায়ে আটকে থাকবে সোডিয়ামটা। হ্যাঁ, সোডিয়াম পরমাণু হয়ে এর গায়ে, অণু বা পরমাণু যাই বলো, এর গায়ে আটকে থাকবে। তেমনি অ্যানোডে যে বিক্রিয়াটা ঘটে, দেখো ক্লোরাইড আয়নগুলো অ্যানোডে এলো, প্লাসের দিকে এলো, তো ক্লোরাইড মানে ওর তো মাইনাস ইলেকট্রন বেশি আছে, ও তখন কী করবে, ইলেকট্রনটাকে ছেড়ে দেবে, ওর গায়ে ছেড়ে দেবে, অ্যানোডের গায়ে ইলেকট্রনটা ছেড়ে দিয়ে মুক্ত ক্লোরিনে পরিণত হবে। এরকম এখানে কোটি কোটি ক্লোরিন এভাবে মুক্ত হচ্ছে, দিয়ে অনেকগুলো ক্লোরিন ওখানে মুক্ত হওয়ার ফলে দুটো ক্লোরিন, একটা ক্লোরিন আরেকটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে ক্লোরিন গ্যাস তৈরি করবে, দিয়ে বেরিয়ে চলে আসবে, ক্লোরিন গ্যাস হয়ে উঠে চলে আসবে। তাহলে দেখতে পাচ্ছ এখানে Na+, অর্থাৎ সোডিয়ামটা একটা ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম হিসেবে এই তড়িৎদ্বারের গায়ে অর্থাৎ ক্যাথোডের গায়ে জমতে থাকছে, আর এখানে ক্লোরিনটা দুটো একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মুক্ত ক্লোরিনে পরিণত হচ্ছে এবং দুটো ক্লোরিন যুক্ত হয়ে তখন ক্লোরিন গ্যাস হিসেবে বেরিয়ে আসছে। এইভাবে বিক্রিয়াটা চলতে থাকছে। এখানে দেখো রাসায়নিক পরিবর্তন ঘটছে। হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইডটা ভেঙে যাচ্ছে সোডিয়ামে এবং ক্লোরিনে। এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে এই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় তোমার যে শক্তি পরিবর্তন ঘটে সেটা হচ্ছে তড়িৎ শক্তি পরিণত হচ্ছে রাসায়নিক শক্তিতে, বুঝতে পারছো? তড়িৎ শক্তি পরিণত হচ্ছে রাসায়নিক শক্তিতে। আর দ্বিতীয় কথা যে এই তড়িৎ বিশ্লেষণ পাওয়ার জন্য তোমাকে ডিসি কারেন্ট দিতে হবে। এখানে দেখো যে 9 ভোল্ট, এটা ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট, এখানে কিন্তু এসি দিলে হবে না, অবভিয়াসলি বুঝতে পারছো। প্লাস যদি চেঞ্জ হতে থাকে তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটবে না। এখানে তোমাকে ডিসি কারেন্ট দিতে হবে, 9 ভোল্ট ডিসি কারেন্ট, ডাইরেক্ট কারেন্ট দিতে হবে। ওই যে মাইকের ব্যাটারি 12 ভোল্ট বা 9 ভোল্টের যে ব্যাটারি, সেই ব্যাটারি দিয়ে করতে হবে। এইভাবে তোমার সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্পন্ন। যে কোনো পদার্থের যে কোনো জলীয় পদার্থের তড়িৎ বিশ্লেষণ এইভাবে ব্যাখ্যা করা যায়। তো আজকে লেসনটা বড় করবো না, এই লেসনটা দুটো ভাগে শেষ করবো। যে এরপরে যেটুকু অল্প একটু বাকি আছে সেটা হচ্ছে জলের তড়িৎ বিশ্লেষণ। খুব ইম্পর্ট্যান্ট টপিক জলের তড়িৎ বিশ্লেষণ, সেটা আমি কয়েকদিনের মধ্যে নতুন একটা ভিডিও লেসনে দিয়ে দেবো, জলের তড়িৎ বিশ্লেষণ, এবং প্রশ্ন কিছু আলোচনা করে দেবো। তো আজকে লেসনটা এখানে শেষ করছি। কেমন লাগলো তোমরা কমেন্টে জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা থামস আপ লাইক করে দেবে। পুরনো লেসনগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে যেও, ডিসক্রিপশানে অনেক লিঙ্ক আছে। যে সায়েন্স ক্লাস বা যে সায়েন্স ইউটিউবে লিখলেই আমার চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। নতুন যারা এসছো তারা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের কমেন্ট এবং তোমাদের সাবস্ক্রিপশানই আমার ভরসা। আমার খুব ভালো লাগবে তোমরা যদি ইন্টারাকশান করো। তোমাদের কিছু প্রশ্ন থাকলে কমেন্টে লিখো, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। রিসেন্টলি আমার চ্যানেল 1000 সাবস্ক্রাইবার পূর্ণ করেছে এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম হয়েছে। যারা নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে আমার যখন নতুন নতুন লেসন আসবে তখন তোমরা জেনে যাবে, কাউকে কিছু বলতে হবে না। তোমরা চ্যানেলটার সঙ্গে থাকো। চ্যানেলটা নতুন চ্যানেল, হেল্প ইট টু গ্রো। কারণ এই যে করোনা আবহাওয়ায় স্কুল কলেজ বন্ধ রয়েছে, পড়াশোনার একটা সমস্যার সৃষ্টি হয়েছে, তো অনলাইন ক্লাসে ভরসা। তোমরা এই চ্যানেলের সঙ্গে থাকো, এটাকে বড় করতে সাহায্য করো, দেখতে থাকো নিয়মিত, তোমাদের উপকার হবে। সামনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, আর বেশি দিন বাকি নেই। পড়াশোনা করতে থাকো, বই পড়ো বাড়িতে, এবং আমার এই চ্যানেলটাও দেখতে থাকো। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।